নমস্কার বন্ধুরা, আমি অমিত চলে এসেছি আবার তোমাদের জন্য অলৌকিকের আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে যে ঘটনাগুলি থাকছে তাতে নিঃসন্দেহে তোমরা কিন্তু খুব ভয় পেতে চলেছ। তাই আর দেরি না করে চটপট কানে হেডফোন গুঁজে নাও আর মনটাকে শান্ত করে নাও, কারণ আজকে কখনো আমাদের বন্দী হতে হবে একটা লিফটের মধ্যে, কখনো আবার যেতে হবে ভয়ঙ্কর শ্মশানের মধ্যে। দারুণ ভয়ের এই ঘটনাগুলি শেয়ার করেছে বিশ্বজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকে এখানে প্রথমবার ঘটনা শেয়ার করার জন্য। তবে বন্ধুরা, তোমরা চটপট লাইক করে দাও আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিত, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বিশ্বজিৎ ভট্টাচার্য বেলঘড়িয়া থেকে বলছি। আমি অলৌকিকের নিয়মিত শ্রোতা হলেও এই প্রথমবার তোমাকে দুটো ঘটনা বলছি, তাই কিভাবে ঘটনা বলতে হয় আমি জানি না। তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে শুনিও। তো প্রথম ঘটনাটা আমাকে বলেছিল আমার এক বন্ধু, ওর জেঠুর বড় ছেলের সঙ্গে ঘটেছিল এটা। ওনারা থাকেন বীরভূম তারাপীঠে। সেখানকার একটা হসপিটালে একবার উনি ভর্তি ছিলেন। দেখাশোনা লোক বলতে শুধু ওনার দুই ছেলে, দুই ভাই, নিজেদের মধ্যে ওরা অল্টারনেট করে থাকতো। একজন দিনের বেলায় বাবার কাছে থাকতো আর একজন রাতের বেলায়। যেদিন ঘটনাটা ঘটে সেদিন দিনের বেলায় বাবার কাছে ছিল ছোট ভাই, রাতেও চলে যাবে আর বড় ভাই এসে থাকবে। তো রাত 8টা নাগাদ ওর দাদা এসে ওকে বলল, বাবার ডিনার হয়ে গেছে, তাহলে এবার তুই যা, কাল সকালে একবারে ডাক্তার সঙ্গে কথা বলে তারপরে যাব আমি, যা তুই। তো এরপর রাতের ওষুধ বুঝিয়ে দিয়ে ভাই চলে গেল, ও থাকলো বাবার কাছে। এরপর বাবাকে ওষুধ বিষুধ খাইয়ে রাত 9:30 পৌনে 10টা যখন বাজে, তখন ও একবার নিচে নামে আশেপাশের কোনো হোটেল থেকে ডিনার করবে বলে। তারপর একটা হোটেল থেকে ও ডিনার করলো, করে আধ ঘন্টা বাদে যখন আবার ও ফিরছে তখন একটা ঘটনা ঘটে। জেঠু ভর্তি ছিলেন 4 তলায়। খাওয়া দাওয়া করার পর কার আর সিঁড়ি ভাঙতে ভালো লাগে বলো? তখনও লিফটের দিকে এগিয়ে যায়। রোগীরা তখন যে যার মতো ঘুমিয়ে পড়েছে, ডাক্তার নার্স যে যার কেবিনে, ফলে হসপিটাল চত্বর একদম ফাঁকা। তখনও লিফটে সুইচ টিপল, গেট খুলে গেল ও ভেতরে ঢুকে গেল। তখনও কিন্তু ভেতরে কেউ নেই, কিন্তু যখনই লিফটটা চলতে শুরু করলো লিফটের ভেতরে আলোটা জ্বলতে নিভতে লাগলো। তারপরে ও দেখে ওর উল্টো দিকে লিফটের ভেতরে একজন লোক বসা, একটা সাদা চাদর মুড়ি দেওয়া, মুখটা ফ্যাকাশে লোকটার। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে, চোখগুলো ওনার জল 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 করছে। ওই দেখে তো ও তখন খুব ভয় পেয়ে যায়। যে কোনো মানুষই এক ঝলক দেখলে বুঝে যাবে যে সে কোনো সাধারণ মানুষ নয়। তারই মধ্যে আবার ঝপ করে লিফটটা বন্ধ হয়ে গেল, আর উঠছে না। এদিকে আলোটাও তখন ওরকমই জ্বলছে নিভছে, আর ওই আলো আধারিতে লোকটা তখন ওইভাবেই একই দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে। তাকে যেন আরো বীভৎস দেখাচ্ছে। সারা গায়ে কেমন যেন রক্ত মাখা লোকটার। ও তখন বারবার করে লিফটের গেট খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হচ্ছে না। হেল্প মি বলে তখন চেঁচাতে লাগলো, কিন্তু কেউই বোধহয় শুনতে পায়নি ওর কথা। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই।
তারপর একটা সময় ছেলেটা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেকক্ষণ পর ওখান থেকে যখন ওকে উদ্ধার করা হয় তখনও অচৈতন্য। পরে ওর জ্ঞান ফিরলে সমস্ত ঘটনা জানায়ও। তখন জানা গিয়েছিল যাকে ও দেখেছে এর আগেও নাকি তাকে অনেকেই দেখেছে। হসপিটালের ওয়ার্ড বয় থেকে শুরু করে নার্স, পেশেন্ট, এমনকি হসপিটালের বাইরে চায়ের দোকানদার পর্যন্ত দেখেছে তাকে। ওখানকার মোটামুটি সবাই জানে ব্যাপারটা। একবার ওই লিফট থেকে পড়ে গিয়ে এক ভদ্রলোক মারা গিয়েছিলেন। এটা ওনারই আত্মা। রাত বিরেতে সাদা চাদর মুড়ি দিয়ে কেউ একজন ঘুরে বেড়ায়। মাঝে মাঝে তাকে দেখা যায় ওই লিফটের মধ্যে, আবার হঠাৎ করেই কোথায় যেন মিলিয়ে যায়। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। দারুণ ভয়ের কিন্তু ব্যাপারটা। হসপিটালের রাতের বেলায় বন্ধ লিফটের ভেতরে এই রকম পরিস্থিতি যদি হয়, ভাবলেই তো গা শিউরে ওঠে। তো এবারে চলে যাব আজকের সেকেন্ড ঘটনায়। এটাও বিশ্বজিৎই শেয়ার করেছে। তবে তার আগে বলি, এমন ঘটনা যদি তোমাদেরও জানা থাকে বন্ধুরা, আমাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখতে পারলে লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। তো এবারে তোমাকে যে ঘটনাটা বলবো এটা আমার পিসেমশাইয়ের সঙ্গে ঘটেছিল অনেক বছর আগে। ওনাদের বাড়ি কেওড়াতলা মহাশ্মশানের কাছে। তখন কেওড়াতলা শ্মশান এতটা উন্নত ছিল না, এত আলোরও ব্যবস্থা ছিল না তখন ওখানে। তো হয়েছিল কি, পিসিমার সঙ্গে পিসেমশাইয়ের সেদিন কোন একটা ব্যাপারে খুব অশান্তি হয়। পিসেমশাই এমনিও একটু রকচটা মানুষ ছিলেন, তাই পিসিমার সঙ্গে অশান্তি করে উনি বাড়ি থেকে বেরিয়ে যান। গিয়ে বসেছিলেন ওই শ্মশানের মধ্যে। সেই জায়গায় তখন কোনো জনমনীষী ছিল না, ঘুটঘুটে অন্ধকার। উনি একা একা বসেছিলেন ওখানে। রাগের তাড়নায় খাওয়া দাওয়াও সেদিন কিছু করেননি উনি। তো বসে থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে যায়। রাত তখন আরো গভীর হয়। শ্মশান চত্বর আরো নিস্তব্ধ, আরো নিঝুম হয়ে ওঠে। এমন সময় একটা লোক এসে ওনার পাশে বসে। পিসেমশাই ওনাকে দেখে তো খুব অবাক হয়ে যান। এত রাতে কে লোকটা? এখন এখানে কি করতে এসেছে উনি? আর আমার পাশেই বা বসলো কেন এত জায়গা থাকতে? লোকটা তখন নিজে থেকেই পিসেমশাইয়ের সঙ্গে কথা বলে, এত রাতে কি করছেন এখানে? পিসেমশাইয়ের এমনিতে তখন মাথা গরম ছিল। তিনিও তেরা করে জবাব দিলেন, আপনি কি করতে এসেছেন? আপনি যা করতে এসেছেন আমিও তাই করতে এসেছি। লোকটা তখন একটু মুচকি এসে বলল, আমি তো এখানেই থাকি, এখানেই ঘুরে বেড়াই। এত রাতে আপনি এখানে আছেন বলে সেই দেখেই এখানে এলাম আপনাকে সাবধান করতে। এখানে বেশিক্ষণ থাকবেন না, উঠে যান, না হলে আপনার বিপদ হতে পারে। এবার তো পিসেমশাই গেলেন ভীষণ চোটে। বিপদ না হয় হবে, ওনার তা নিয়ে মাথা ব্যথা কিসের? কেউ কেউ নাকি কিছু জিজ্ঞেস করেছে যে উনি বলতে এসেছেন? এরপর লোকটাকে আপাদমস্তক দেখে উনি ঝাড়বেন ঠিক করলেন, কিন্তু ওনার দিকে ভালো করে তাকাতেই পিসেমশাইয়ের গা শিউরে উঠল। দেখেন লোকটা যে বসে আছে সেটা মাটিতে নয়, মাটির থেকে বেশ অনেকটা ওপরে, শূন্যের উপরে ভাসছে লোকটা। আর সব থেকে অবাক করার মতো ব্যাপার হলো, লোকটার মাথা থেকে কোমর অবধি পুরো স্পষ্ট দেখা গেলেও কোমর থেকে নিচের অংশটা একেবারে অস্পষ্ট। পা বলে লোকটার কিছুই নেই। এই দেখে তো পিসেমশাই খুব ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েন উনি।
কোনো জ্যান্ত মানুষ যে নয় সেটা ওনার আর বুঝতে বাকি ছিল না তখন। তবে লোকটা তখনও ওনাকে বলে যাচ্ছে, চলে যান, আর এক মুহূর্ত দাঁড়াবেন না এখানে, কোনোদিন এত রাতে আর এখানে আসবেন না, চলে যান। পিসে মশাই তখন পড়ি কি মুড়ি করে ওখান থেকে দৌড় দেয়। বাড়িতে এসে যখন পৌঁছন, পিসিমাও তখন জাগা, দরজা খুলে ওনার জন্যই অপেক্ষা করছিলেন। তারপর পিসে মশাই সমস্ত ঘটনা বলে পিসিমাকে। এরপর থেকে যত অশান্তি হোক, যাই হোক, পিসে মশাই আর ওই শ্মশানে যেতেন না। তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা। এটাও কিন্তু সাংঘাতিক একটা ঘটনা। একটা মানুষের অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক দেখা যাচ্ছে না, তাও আবার শ্মশানের মধ্যে মধ্যরাতে, কেমন লাগবে বলো তো? তো এবারে শোনাবো আজকের তৃতীয় এবং শেষ ঘটনা। এটা ভৌতিক নয়, দৈবিক। এটা শেয়ার করেছে রুনু কর, ঘোলা থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে ঘটনা শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি ঘোলা থেকে রুনু কর, অলৌকিকের একজন নতুন শ্রোতা। আজ আমি তোমাকে একটা ঘটনা বলবো, তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে শুনিও। ঘটনাটা প্রায় বছর 20 আগের। তখন আমরা মাত্র কয়েক বছর হলো এখানে বাড়ি করে এসেছি। তোমার মেসমশাইয়ের ইনকাম তখন খুবই সামান্য। 2 ছেলে মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে খুব সমস্যা হচ্ছিল। তাই এখানে একটু ভেতরের দিকে 1.5 কাঠার মতো জায়গা কিনে আমরা চলে আসি অল্প খরচের মধ্যে। এখন তো জায়গাটা অনেকটা উন্নত হয়েছে, কিন্তু তখন এখানে বাড়িঘরও বেশি ছিল না। বেশিরভাগই ঝোপ জঙ্গলে ভরা। সন্ধে হলে শিয়ালের ডাক শোনা যেত। একদম অনুন্নত জায়গা, ল্যাম্পোস্ট পর্যন্ত ছিল না, কারেন্টও আসেনি। সন্ধ্যের পর মেয়ে ছেলেরা বাড়ি বাইরে বের হতো না। তো ঘটনাটা হয়েছিল কি, দিন কয়েক ধরেই আমাদের এলাকায় একজন ভদ্র মহিলাকে রাতের বেলায় ঘুরে বেড়াতে দেখা যেত। আমি দেখিনি, তবে আমাদের এলাকার অনেকেই নাকি দেখেছে তাকে। লাল পাড়ের একটা সাদা শাড়ি পরা, মাথায় চুল ছেড়ে আপন মনে ঘুরে বেড়াতো। সবাই তখন ভেবেছিল যে ভূত প্রেত কিছু, কারণ এরকম জায়গায় রাত বিরেতে ভূত প্রেত ঘুরে বেড়ানো তো স্বাভাবিক। কাজে লোকের মনে তখন ভয় ধরে গেল। আমিও সন্ধ্যের পর ছেলেমেয়েকে আর বাইরে বেরোতে দিতাম না। তো এরকম পরপর 3-4 দিন দেখা গিয়েছিল মহিলাটাকে। তারপর হঠাৎ করেই আবার গায়েব হয়ে গেলেন তিনি, আর তাকে দেখা যেত না। সবাই ভাবলো যে ব্যাপারটা বোধহয় স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু এরপরেই শুরু হলো আসল ঘটনা। আমাদের এলাকায় এরপর যেন মড়ক লাগলো। আজ এ মরে তো কাল ও মরে। একটা মরা পুড়িয়ে আসতে না আসতেই আর একটা মরে। এমনও হয়েছে যে একজনকে দাহ করে সবে ফিরেছে লোকজন, বাড়িতেও ঢুকতে পারেনি, আর একজনকে নিয়ে ছুটেছে। কি দিন, কি রাত, কি বাচ্চা, কি বড়, কি বুড়ো, কোনো বয়সের হিসেব নেই। ভালো মানুষ হয়তো খাওয়া দাওয়া করে শুয়েছে, আর ওঠেনি। বা 13 বছরের একটা বাচ্চা মেয়ে গলায় দড়ি দিল। আবার রোডে অ্যাক্সিডেন্ট করে মরল 2 ছেলে। স্ট্রোক করে মরেছে কজন। এভাবে মানুষ মরেই চলেছে। পুরো এলাকা একেবারে থমথমে হয়ে গেছে। বাতাসটা পর্যন্ত ভারী হয়ে উঠেছে। নিঃশ্বাসের শব্দটুকু যেন শোনা যাচ্ছে মানুষের। সবার মনেই ভয় যে এরপর না জানি আবার কে যায়। কান্না যেন আর থামেই না। এরকম করতে করতে শেষ পর্যন্ত একজন পুরোহিতকে ডেকে আমরা সবাই মিলে বসলাম যে কেন এমন হচ্ছে, কি করলে কি হতে পারে, এর একটা উপায় বের করার জন্য।
সেই পুরোহিত ঠাকুর তখন বলেন, তোমরা বলছো যে এই মড়ক লাগার আগে এখানে একজন মহিলাকে দেখা গিয়েছিল। রাতের বেলায় লাল পাড় সাদা শাড়ি পরে ঘুরে বেড়াতো, চুল ছাড়া দিয়ে। আমার ধারণা তিনি মা কালী। তিনি হয়তো তোমাদের কাছে পুজো চান, তাই তোমরা বরং সবাই মিলে একটা রক্ষাকালী পুজোর আয়োজন করো। আমার মনে হয় তাতেই সব ঠিক হয়ে যাবে, মা খুশি হবে। এরপর আমরা সবাই মিলে চাঁদা তুলে মায়ের পুজোর আয়োজন করলাম। পাড়ার মাঝে প্যান্ডেল বানিয়ে মায়ের মূর্তি এনে ওই ঠাকুর মশাইকে দিয়ে এরপর পুজো করানো হলো। সারা পাড়া সেদিন আমরা উপোস থেকে অঞ্জলি দিয়েছি। মায়ের শান্তির জল পুরো এলাকায় ছিটিয়েছি আমরা। তাতেই দেখা গেল এরপর সব স্বাভাবিক হয়ে এলো। এরপর আর একটাও মানুষ মরেনি। স্বাভাবিক যেমন মৃত্যু হয় তেমন হয়েছে, কিন্তু ওইরকম মড়কের মতো পরিস্থিতি আর তৈরি হয়নি। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। ঠাকুরের ঘটনা হলেও এটাও কিন্তু বেশ গা ছমছমে ভয়ের ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। এবারে গত এপিসোডে রূপসী গাঙ্গুলি লিখেছে, বিধির বিধান কখনো কোনোভাবেই খণ্ডন করা যায় না। মনীষা কাকিমা লিখেছে, সত্যি ললাট লিখন কেউ খণ্ডন করতে পারে না ভাই। পায়েল ব্লগস থেকে লিখেছে, হ্যালো দাদা, তোমার চ্যানেল আরও বড় হোক, খুব ভালো লাগে ঘটনাগুলো। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার ঘটনা শোনার অপেক্ষায় থাকি, কখন তোমার গলায় ঘটনা শুনতে পাবো। এছাড়াও কমেন্ট করেছ গীতাদি, মায়াদি, বরুণ গুপ্তা, আশিস কোলে, সঙ্গীতা মজুমদার, কবিতা উপাধ্যায়, মালবিকা, পুচকি, মালা ঘোষ, পিঙ্কি ঘোড়ই, কৃষ্ণা হালদার, অনিন্দ মিত্র, সোহিনী বক্সি, সোমা কুণ্ডু, স্বপ্না বাজাল, অর্কপ্রভ নস্কর সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।